হাই ফ্রেন্ড, আমি রিমি। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি একটি হিন্দি মুভি ওয়াটার, যেখানে দেখা যায় যে কিভাবে সমাজে মেয়েরা শোষিত হয়। একটি ছোট্ট মেয়ে যার স্বামী অসুস্থ, তার স্বামীকে নিয়ে তারা এক জায়গায় ডাক্তার দেখাতে যাচ্ছে। সেখানেই তারা এক ঘাটে বিশ্রাম নেয়। সেখানে রাত্রিবেলা এসে সেই ছোট্ট মেয়ে, যার নাম চৈয়া, চৈয়াকে এসে বলে যে তার স্বামী মারা গেছে। এরপর তার সমস্ত রঙিন চুড়ি ভেঙে দেওয়া হয়, তার চুলগুলি কেটে দেওয়া হয় যাতে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এত ছোট্ট একটি মেয়ে যার এখন খেলার বয়স, তাকে বিয়ে দেওয়ার পরে তার স্বামী মারা যাওয়ায় তাকে, তার স্বামীকে পোড়ানোর পরে তাকে নিয়ে একটি বিধবাদের আশ্রমের দিকে তার মা বাবা যায়। এটি স্বাধীনতার আগের সময়, যে সময় গান্ধীজি আমাদের দেশের বাসীকে স্বাধীন করতে চাইছিল ইংরেজদের শাসন থেকে। সেই সময় ভেতরে গিয়ে সে যখন জানতে চায় যে কোথায়, তখন হঠাৎ করেই আর একজন বিধবা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। সে সেখানে না থাকতে চাইলে, বাড়ি যেতে চাইলে, সেখানের যে বিধবাদের প্রধান ফুলবতী সে আসে এবং তার কাছে ডাকে। ডেকে বলে যে দেখ, স্বামীরা হচ্ছে মেয়েদের প্রভু, তাই তারা না থাকলে মেয়েদের আর কোনো শখ আহ্লাদ করতে নেই, তোকে এবার এখানেই থাকতে হবে। এটা শুনে সে খুব রেগে গিয়ে সেই ফুলবতীর পায়ে কামড় দিয়ে সেখান থেকে ছুটে পালায়। তাকে ধরবার জন্য সবাই ছোটাছুটি করে। এরপর সে একটা ঘরে আসলে সেখানে সন্ধে বলে আরেকটি বিধবা সবাইকে বের করে দিয়ে তাকে বলে যে তেন কেন তুমি এমন করছো, তোমাকে তো এখানেই থাকতে হবে। সে বলে যে না, আমি কোনোভাবেই এখানে থাকবো না, একসময় আমি এখান থেকে অনেক দূরে আমার মা বাবা যেখানে থাকে সেখানে চলে যাব। এরপরে সে সেখানে আসলে বাইরে একজন বৃদ্ধা বিধবা, যিনি ছোটবেলা থেকেই চৈয়ার মতনই এখানে থেকে আজ বুড়ো হয়ে গেছে, তার সাথে কথা বলে এবং পরে সে গিয়ে দেখে মন্দিরে সেই বিধবারা গান কীর্তন করছে। তার সেখানে ভালো লাগে না, কারণ তো এখন তার খেলার বয়স, তার কি আর সেগুলি ভালো লাগে? সে সেখানে ফিরে আসলে উপর থেকে তাকে ডাকে। তার নাম কল্যাণী। কল্যাণী কিন্তু সবার মতন তার মাথার চুলগুলি ফেলে দেয়নি। কেন ফেলে দেয়নি এই কথা পরে বলবো। তাকে চোখ বন্ধ করতে বলে তাকে একটি ছোট্ট বাচ্চা দেয়। সেটি একটি কুকুরের বাচ্চা, বলে এর নাম কালুয়া। এরপর কল্যাণী তার ঠাকুর বের করে এবং তারা ঠাকুরকে নমস্কার করে। তখন সে বলে, ঠাকুর কি আমাদের কথা শোনে? চৈয়া কল্যাণীকে জিজ্ঞাসা করলে কল্যাণী বলে, হ্যাঁ অবশ্যই শোনে। তুমি যদি 108 বার রোজ নাম করো তাহলে শুনবে। এরপর তাকে তার জপের মালাটি দিয়ে বলে, এটি তুমি নাম করবে। তার বাড়ি যাওয়ার এত ইচ্ছা, সে ঘুমিয়ে ঘুমিয়েও সেই জপের মালাটি নিয়ে ঠাকুরের নাম করতে থাকে, কারণ সে এখানে থাকতে চায় না, সে তার মা বাবার কাছে চলে যেতে চায়। এরপরে তাকে সন্ধ্যা তার নিজের ঘরে নিয়ে আসে সবার মধ্যে থেকে। এর পরের দিন দেখতে পাই সে আর কল্যাণী গঙ্গার ঘাটে যায় সেই কুকুরটিকে স্নান করানোর জন্য। চৈয়া তার কাছ থেকে কুকুরটি চাইলে তার হাত ফসকে কুকুরটি পালিয়ে যায়। চৈয়া এরপরে সেই কুকুরটির পেছনে দৌড়াতে থাকে তাকে ধরবার জন্য। সে দৌড়াতে থাকে কিন্তু কোনোভাবেই ধরতে পারে না। হঠাৎই কুকুরটি এক জায়গায় থামে। এর যে নারায়ণ, নারায়ণ সেই কুকুরটিকে নিয়ে চৈয়াকে দেয় এবং চৈয়া তখন বুঝতে পারে না সে দৌড়ে কোথায় চলে এসছে তার ঘাট থেকে। তখন নারায়ণ বলে, তুমি কোথায় ছিলে বলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো। তখন সে ঘাটের কথা বললে নারায়ণ তাকে পৌঁছে দেয়। সেখানেই কল্যাণী এবং নারায়ণের প্রথম দেখা হয়। সেই দেখাতেই নারায়ণের কিন্তু কল্যাণীকে ভালো লেগে যায়। এখানে বলে রাখা দরকার, নারায়ণ গান্ধীবাদী এবং সে সমাজের এই কুসংস্কারগুলিতে একদমই বিশ্বাস করে না। সে আজকেই শহর থেকে তার ওকলাতির পড়াশোনা শেষ করে ফিরে এসছে। এরপরে আমরা দেখি সন্ধ্যাবেলায় তাদের বিধবা আশ্রমে যে মুখিয়া আছে প্রধান ফুলবতী, তার কাছে গুলাবি বলে একজন আসে। সে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সন্ধ্যাবেলা আমরা দেখি পরের শিফটে নারায়ণ এবং তার বন্ধু আড্ডা মারছিল। তারা দেখছিল দূরে একটি নৌকায় করে কেউ যাচ্ছে, আসলে নৌকায় করে কল্যাণী যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? তখন তার বন্ধু নারায়ণকে বলে, আসলে এইসব বিধবারা ধর্মের আড়ালে যায় হচ্ছে উম, বেশ্যার মতো কাজ করতে। তারা এই বিষয় নিয়ে অনেক কথা বলার পরে এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা তারা সেই গীতা পাঠের এসে বসেছে তাদের ঘাটে। সেখানে সবাই সকাল সকাল গীতা পাঠ শোনে। এরপর তারা গিয়ে সেই সামান্য কিছু, যেটা দিনে শুধু তাদের একবার জোটে, তাও জোটায় কল্যাণী, কারণ কল্যাণীকে সেখানে যেতেই হয়, বাধ্য করা হয়। সে সেখানে গিয়ে যায় বলেই তাদের অন্নের জোগান হয়। পরের দিন নারায়ণ তাদের বিধবা আশ্রমে আসে এবং চৈয়ার কথা জিজ্ঞাসা করে। তখন তাকে বকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে তারা কাপড় ঝাড়তে থাকলে নারায়ণের গায়ে কাপড়ের জল পড়ে। এরপর দুজন দুজনকে দেখে একটু লজ্জা পেয়ে লুকিয়ে যায়। এরপরে বৃষ্টি নামে এবং নারায়ণ একেবারে
খুশি হয়ে যায়, কারণ সে যাকে দেখতে এসেছিল তাকে সে দেখতে পেয়েছে। তাকে সেইটাই ছিল তাদের প্রথম বর্ষা, প্রেমের বর্ষা। দুজনের মনেই যেন আনন্দের স্রোত লাগে। এরপরে দেখতে পাই একটি বিবাহ হচ্ছিল, সেখানে থেকে যখন জল নিতে যায় সন্ধ্যা, তাকে বকা দেওয়া হয়। তার রোজের কাজ যেখানে গীতা পাঠ হয় সেই জায়গাটা জল ছিটিয়ে পরিষ্কার করা এবং সবার জন্য বসার জায়গা করে দেওয়া। তখন তাকে এরপরে তারা যায় একটি মন্দিরের সামনে, যেখানে বসে তারা হয়তো ভিক্ষা করে, কিন্তু এইসব ভিক্ষা করতে চৈয়া একদমই পছন্দ করে না। চৈয়া সেখান থেকে উঠে যখন চলে যাচ্ছিল, সে একটা মিষ্টির দোকানের সামনে যায়। মিষ্টির দোকানে বলে যে বিধবারা মিষ্টি খায় না, তবুও সে সেখান থেকে একটা মিষ্টি কেনে। মিষ্টি কিনে সেই মিষ্টিটা নিয়ে আসে কার জন্য? সেই বৃদ্ধা বিধবার জন্য, যে ছোটবেলা থেকে এখানে রয়েছে, সে বহুদিন হয়েছে সেই মিষ্টি খায় না। সে যখন সেই মিষ্টিটা পায় খুব আনন্দে খায়। সেই সময় চৈয়ার মনে পড়ে যে যখন তার বিবাহ হয়েছিল তখনই সে শেষবার মিষ্টি খেয়েছিল। এর পরের দিন দেখি যে নারায়ণ তার বন্ধু দেবনারায়ণের বাড়ি এসেছে, এবং সেইখানেই কল্যাণীকে নিয়ে আসা হয়েছে দেবনারায়ণের বাবা, যার নাম রাজশেখর মহাজন, তার কাছে। এবং সে বলছে যে আসলে আমার বাবা একেবারেই উচ্ছৃঙ্খল, আর এই বিধবারা আমার বাবার কাছেই আসে এবং তারপরে তাদের ভরণ পোষণ আমার বাবা করে। এই হচ্ছে সমাজ, তুই বল এটা কি করে তোর গান্ধীজি পাল্টাবে? তখন সে বলে ঠিক পাল্টাবে, তুই আমি আমাদের মতন যদি গান্ধীর সাথে আমরা যোগ হই তাহলে ঠিক পাল্টাবে। এরপর রাত্রিবেলা আমরা দেখি যে তাদের আশ্রমে সেই বৃদ্ধা, তিনি অসুস্থ হয়ে পড়েন। কল্যাণীও ফিরে আসে, ফিরে এসে সেও তা দেখতে পায়। তারপরে সে সবাই সেখানে সবাই আসলে সবাই তাকে ঘিরে ঠাকুরের নাম করতে থাকে, এবং একটু গঙ্গা জল সে খেতে চাইলে চৈয়া একটা ঘড়া নিয়ে গঙ্গা জল নিতে আসে। প্রায় ভোর হয়ে যায়। সেই সময় নারায়ণ সেখানে অপেক্ষা করছিল। সে তখন একটা কিছু লিখে চৈয়াকে বলে যে এটা একটু কল্যাণীকে দিয়ে দেবে। কল্যাণী সেই কাগজটি নিয়ে চলে যায়। সে যখন যায় তখন দেখে যে সে নিঃশ্বাস বেরিয়ে গেছে সেই বিধবার, এবং সবাই কাঁদছে, এবং তাদের কাছে এইটুখানি অর্থ নেই যে সেই শেষ বৃদ্ধার শেষবারে শেষকৃত্য করবে। তখন কল্যাণী তার কাছে থাকা সামান্য কিছু পয়সা দেয় এবং শেষকৃত্য করার কথা বলে। চৈয়া সেখান থেকে চলে যায়, এবং চৈয়ার খুবই মনে কষ্ট হয়, কারণ সে ভাবে যে সে হয়তো যে লাড্ডু এনেছিল সেই লাড্ডুর জন্যই হয়তো খেয়ে মারা গেছে, কারণ বিধবাদের তো লাড্ডু খেতে নেই। তখন সন্ধ্যা তাকে বলে যে তা নয়, আসলে এমনি হয়তো তার এখন মরার সময় হয়েছে তাই মারা গেছে। এরপরে সন্ধ্যাবেলা কল্যাণী তাকে যে নারায়ণ চিঠিটি লিখেছিল তা নিয়ে আসে, কারণ সে পড়তে জানে না। সেই চিঠিটিতে কি বলা আছে তা সন্ধ্যা কল্যাণীকে পড়ে শোনায়। কল্যাণী ভাবে যে সে দেখা করতে যাবে, তাকে দেখা করতে যাওয়ার জন্য বলা হয়েছে। সে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেয় এবং একটি প্রদীপ নিয়ে রাত্রিবেলা নারায়ণের সাথে দেখা করতে সে বেরিয়ে পড়ে। এরপর নারায়ণ তার জন্য ঘাটেই অপেক্ষা করছিল। এরপর কল্যাণী আসলে তারা একে অপরের থেকে অনেক দূরত্বে বসে এবং আস্তে আস্তে কথা বলতে শুরু করে। তখন কল্যাণী প্রথমেই তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি মহাজন? তখন সে বলে যে না না, আমি মহাজন না। বলছে কেন, মহাজন হলে কি হতো, তুমি কি আসতে না? সে বলল যে না, কেন সে মহাজনের কাছে আসতো না এই কথার উত্তর আমরা পরে পাবো। এরপরেই ধীরে ধীরে তাদের মধ্যে কথা হয়। তখন সে কল্যাণীকে জিজ্ঞাসা করে যে তোমার কত বয়সে বিয়ে হয়েছিল? তখন কল্যাণী বলে ওই 7 কি 8। তারপরে 1 বছরে বিধবা হয়ে গেলে আমি এখানে চলে এলাম, আর মনেও নেই আমার অত কিছু, কোথায় আমার বাড়ি ছিল, কে ছিল। তার শুনে এইসব কথা খুবই কষ্ট হয়, কারণ সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র মেয়েদের শোষণ হচ্ছে। সেও তার নিজের কথা বলে এ যে তার বাবা খুবই প্রগতি মনস্কা, এবং তার বাবার কারণেই সে আজ সমস্ত পড়াশোনা করতে পেরেছে নারায়ণ। এরপরে দেখি যে পরের দিন তাকে সকালবেলা কল্যাণীকে ডেকে পাঠায় যে তাদের বিধবা আশ্রমের প্রধান, এবং তাকে একটা শাড়ি দেয় এবং বলে যে খুব খুশি হয়েছে মহাজন তোর উপরে, তাই তোকে শাড়ি দিয়েছে। পরের দিন নারায়ণ তাকে নিয়ে যায় একটু ঘুরতে, এবং তাকে সেখানে বলে যে যদি তুমি কল্যাণী, তুমি মনে করো যে আমাদের বিয়ে হতে পারে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে কল্যাণীকে সেখানে তার প্রস্তাবটি জানায়। কল্যাণী তখন তাকে বলে যে কোনো বিধবার মধ্যে কি বিধবা কি বিয়ে করতে পারে? তখন সে বলে হ্যাঁ অবশ্যই পারে, এই আইন আছে, কেউ তাতে কিছু করতে পারে না। আর সে এরপরে কল্যাণী সেখান থেকে ফিরে আসে এবং চৈয়াকে তার সেই কথা
জানানোর জন্য ডাকাডাকি করে। এরপরে দেখা যায় যে নারায়ণ তার বাড়িতে আসে এবং তার গোঁফদাড়ি কাটতে থাকলে তখন তার মা বলে যে তুই কবে বিয়ে করবি, তোর বয়সী সবাই বিয়ে করে নিয়েছে। তখন সে বলে যে বিয়ে করব না, কি বলছিস? তারপর আবার বলে যে হ্যাঁ একটা মেয়ে আমার পছন্দ। কিন্তু কে জিজ্ঞেস করলে সে যখন বলে যে একটি বিধবা মেয়ে এখানেরই একটা বিধবা আশ্রমের, তার মা খুব রেগে যায় এবং বলে যে তুই কি ধর্মনাশ করতে চাস? এরকম কিন্তু আসলে হয় না, সে এসব কথা একেবারে বিশ্বাস করে না, সে গান্ধীজির কথা বলে। এরপরে দেখি যখন চৈয়া সেই বিধবা আম, আশ্রমের প্রধানের গা হাত পা টিপে দিচ্ছিল, তখন তার মুখ ফসকে বেরিয়ে যায় যে কল্যাণী বিয়ে করবে এবং সেই কথায় রাগারাগি করলে সে খুব গালাগাল করে সেই বিধবা আশ্রমের প্রধানকে। এরপরে সেই ফুলবতী কল্যাণীর কাছে জিজ্ঞেস করলে কল্যাণী সত্যি কথা বলে দেয় যে হ্যাঁ সে করবে। তখন সে বলে যে তুই কি আমাদের সর্বনাশ করতে চাস? আসলে সর্বনাশ জড়িত এখান থেকে যে সে আর মহাজনের কাছে যাবে না, বিধবা আশ্রমে আর টাকা করিয়ে আসবে না, তারা হয়তো খেতে পারবে না। এই রাগে সে কল্যাণীর সমস্ত চুল কেটে তাকে ঘরে আটকে দেয় এবং সবাইকে বলে কেউ যেন তার না খোলে। কিন্তু চৈয়া তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এবং বলে আমি কি কোনো কিছু করলাম খারাপ? তখন কল্যাণী বলে যে না না, তুমি কিছু করনি। তখন সে খুব রেগে যায় চৈয়া এবং সে ফুলবতীর পোষা টিয়া পাখিটাকে গলা টিপে মেরে দেয়, যাতে ফুলবতীও তার মতোই দুঃখ পায়। এদিকে আমরা দেখতে পাই তার ভগবানের উপরে খুবই বিশ্বাস, আর ফুলবতী টিয়া পাখি মারার জন্য সে খুবই কান্নাকাটি করছে। পরের দিন সকালবেলা সন্ধ্যা আবারও যায় তার রোজকার কাজ করতে। তখন সে যখন জিজ্ঞাসা করে পণ্ডিতকে যে বিধবারা কি বিয়ে করতে পারে, তখন সেই পণ্ডিত বলে আমাদের শাস্ত্রের আইনে তো করতে পারে না, কিন্তু শুনেছি নাকি একটা নতুন আইন পাশ হয়েছে। তার মতে নাকি বিধবারা আবার বিবাহ করতে পারে। কেনই বা তারা এত ত্যাগ করবে? তাদের এত ত্যাগ করে কি সত্যি পরলোকে যাওয়া যায়? এরপরে এই কথা শুনে সে ভাবে যে কল্যাণীকে সে মুক্ত করবে। সে তখন চাবি নিতে আসে, কিন্তু ফুলবতী সেই চাবি দিতে, সে জোর জবরদস্তি করে ফুলবতীর কাছ থেকে চাবি নিয়ে কল্যাণীর ঘর খুলে দেয় এবং কল্যাণীকে বলে যে তুই এখান থেকে চলে যা, যতদূর সম্ভব চলে যা। কল্যাণী আর একটা বস্ত্র এবং তার সেই ছোট্ট কুকুরটিকে সন্ধ্যার হাতে সাম দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। সবাই তার বিরোধিতা করে এবং তাদের যে আশ্রমের প্রধান বলে যে এখান থেকে তুই একবার চলে গেলে আর কিন্তু এখানে তোর কোনো জায়গা হবে না। এরপরে সন্ধ্যা সেখান থেকে কোনোভাবে গিয়ে নিজে একটু হাত পা ধুয়ে সেই ঘাটে যেখানে তার সাথে দেখা, সেখানে আসে নারায়ণ। তাদের দুজনের মধ্যে কথা হয় এবং নারায়ণ বলে কোনো কিছু চিন্তা করার নেই, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাবা খুবই প্রগতিশীল মনের, তিনি আমার পড়াশোনার সমস্ত কিছু করেছেন, আমাকে ছোট থাকতে বিয়ে দেয়নি। এরপরে আমরা দেখতে পাই সেদিন হোলির জন্য চৈয়াকে সেখানে কৃষ্ণ সাজানো হয়েছে এবং আশ্রমে হোলি উদযাপন হচ্ছে। এরপর নারায়ণ তাকে নিয়ে নৌকা করে পার হয়ে ওপারে যেতে থাকলে তখন হঠাৎ করেই কল্যাণী তাকে জিজ্ঞাসা করে যে ওপারে তোমার বাড়ি কোথায়? তখন সে দেখিয়ে দেয় সেই বাড়িটি, যখন সে দেখিয়ে দেয় সেই বাড়ি দেখেই তার ভয় লেগে যায় যে কি হয়েছে। তখন সে বলে তোমার বাবার নাম কি? সে যখন তার বাবার নাম বলে দ্বারকানাথ সেনগুপ্ত, তখন এই কথা শুনে তার একেবারেই মাথা ইয়ে হয়ে যায় এবং বলে যে তুমি কি ব্যাপার? সে একেবারেই তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে বলে যে তোমার বাবাকে জিজ্ঞাসা করো। এরপর নারায়ণ যখন তার বাবার কাছে জিজ্ঞাসা করে, তখন সে বলে যে দেখ, ব্রাহ্মণরা যা কিছু তাই করতে পারে, এতে ব্রাহ্মণদের কোনো দোষ লাগে না। কিন্তু তখন নারায়ণ বলে যে রামও বলেছিল যে ব্রাহ্মণরা বেদের ভুল ব্যাখ্যা করে যা ইচ্ছা তাই করতে পারে না, সমাজে তারা শোষণ চালাতে পারে না। আর আপনি যে এরকম আমি বুঝতে পারি। তার বাবা বলে যে সেই বিধবাকে তুই রেখে নে তোর কাছে, কিন্তু বিয়ে করার দরকার নেই। এই কথা শুনে খুব রেগে যায় এবং তার সেখান থেকে তার বাড়ি থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। তার মা তাকে কপালে একটা চুমু খায় এবং তাকে আজ্ঞাও দেয় বাড়ি থেকে যাওয়ার জন্য। এই কথা যখন সে জানতে পারে যে তার শ্বশুর, যে তার যার সাথে সে বিয়ে করবে তার বাবাই তাকে মেনে নিচ্ছে না সমাজে, তখন সে আবার কল্যাণী তার বিধবা আশ্রমে ফিরে আসলে সেই ফুলবতী বলে যে শ্বশুর তো মেনে নেয়নি না, তুই এখান থেকে চলে যা, কোনো জায়গা নেই। এই কথা শুনে সে ঘাটে চলে আসে এবং ঘাটে এসে এ, জলকে প্রণাম করে এবং সে চিন্তা করে তার এই পবিত্র জলেই সে তার জীবনটা শেষ করে দেবে। এখানেই কল্যাণী শেষ হয়ে যায়। পরের দিন ভোরবেলা যখন নারায়ণ তার খোঁজ করে এসে, তখন তারা বুঝতে পায় যে কল্যাণী আর নেই। পরে তার দেহটাও মেলে এবং তারা শেষকৃত্য করে কল্যাণীর। এরপরে যখন সন্ধ্যা বলে যে এসব শুধু মায়া, কল্যাণী মায়ার জন্য এসব করেছিল, কিন্তু তখন
নারায়ণ বলে যে এটা মায়া না। কল্যাণী এই সমাজের অত্যাচারটা আর সহ্য করতে পারেনি। সমাজ তাকে একেবারে বাঁচার সমস্ত দরজা তার জন্য বন্ধ করে দিয়েছে, তার জন্যই সেটা করেছিল। আপনি ভুল বুঝছেন, আপনাদের ভুল বোঝানো হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজে। এরপরে আমরা দেখি যে চৈয়া কল্যাণী যে মারা গেছে সেই বিষয়ে কিছুই জানে না। তাকে বলা হয়েছে যে কল্যাণী ঘরে চলে গেছে, তাকে কেউ জানায়নি যাতে সে কষ্ট না পায়। সে সেখানে গেলে তাকে বলা হয় যে তাকে বলে যে তুই কি বাড়ি যাবি। তখন সে যেহেতু বাড়ি যেতে খুব ইচ্ছুক থাকে, তাই সে বলে হ্যাঁ। সে বলে তোমরা কি চেনো? তখন তাকে বলা হয় যে গুলাবি চেনে, তোকে নিয়ে যাবে। এরপর আমরা দেখি কল্যাণীর শেষকৃত্যে তার শেষ সবকিছু ভাসিয়ে দেওয়া হয় গঙ্গাতে। এরপর গুলাবি তাকে নিয়ে আসে এবং সে জিজ্ঞেস করে এখানে তো আমার বাড়ি নয়। তখন বলে এটা হচ্ছে কল্যাণী একটা বন্ধুর বাড়ি, তুই একটু রাত্রিবেলা থাকবি, তারপরে তোকে সকালবেলা নিয়ে যাব। তাকে এই বলে একটা ঘরের মধ্যে বন্দি করা হয়। সে চারিদিকে তাকিয়ে দেখতে পায় যে দূরে কোনো একজন লোক বিছানার উপর শুয়ে রয়েছে এবং তাকে শোষণ করার জন্য। এরপরে সন্ধ্যাবেলা ফিরে আসে সমস্ত শেষকৃত্যের কাজ করে কল্যাণী সন্ধ্যা, এবং চৈয়ার কথা জিজ্ঞাসা করে, কেউ বলতে পারে না। এরপরে সে যখন এসে ফুলবতীকে জিজ্ঞাসা করে, ফুলবতী কিছু না বললে, সে জোরজবস্তি করলে ফুলবতী তখন বলে গুলাবি তাকে নিয়ে গেছে। সে বুঝতে পারে যে কি হয়েছে, কেমন সর্বনাশ হয়েছে চৈয়ার। এরপরে সে ঘাটে আসে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে তাকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য। তার মধ্যেই দেখা যায় যে গুলাবি চৈয়াকে নিয়ে ফিরে এসেছে। চৈয়া একেবারে অজ্ঞান। এরপরে সারা রাত তারা সেখানেই বসে থাকে। চৈয়ার জ্বরে গা পড়ে যাচ্ছে। এদিকে দেখি নারায়ণ তার বন্ধুকে বলছে যে সে আর এখানে থাকতে চায় না, ট্রেনে করে অনেক দূর এই শহর থেকে সে চলে যাবে। এরপরে রাস্তায় শোনা যায় যে গান্ধীজি এলাহাবাদ জেল থেকে মুক্তি পেয়ে এখানে স্টেশনে 5 মিনিটের জন্য থামবে এবং জনসাধারণের জন্য একটু বক্তৃতা দেবে। এই কথা শুনে সন্ধ্যা চৈয়াকে কোলে করে নিয়ে সেই বক্তৃতার ওখানে যায়। দূরে দেখা যায় এক সৌম্যকান্তি পুরুষ, যিনি শ্বেত বস্ত্র পরে বসে রয়েছে। ছোট্ট একটি বালিকা তাকে মালা পরিয়ে দেয়। সে সবার উদ্দেশ্যে বলে যে আমি আগে জানতাম যে ঈশ্বর মূর্তি বিভিন্ন ইসের মধ্যে রয়েছে, কিন্তু এখন আমি বুঝেছি যে ঈশ্বর সত্য এটা নয়, সত্যই হলো ঈশ্বর। এই কথা বলার পর সে সেখান থেকে চলে যায়। এবং তখন সন্ধ্যার মনে হয় যে চৈয়াকে এখানে রাখা উচিত নয়। সে চায় যে চৈয়াকে বাপুকে দান করে দিতে, যাতে তার জীবনটা তাদের মতো না হয়। সেই ট্রেনেই তার সাথে দেখা হয় নারায়ণের। নারায়ণকে সে চৈয়াকে দিয়ে বলে চৈয়াকে যত সম্ভব দূরে এখান থেকে নিয়ে যাও এবং বাপুকে দিয়ে দিও, তার জীবনটা যেন আমাদের মতন না হয়। এখান থেকেই বোঝা যায় যে সত্যের সাথে থাকা এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই আমরা ঈশ্বরকে খুঁজে পাই, কোনো ত্যাগের মাধ্যমে নয়। যে ত্যাগ শুধুমাত্র কুসংস্কারে সমাজের একটি অংশের মানুষকে শোষণ করে। সমাজে শুধু নারীরাই পুরুষতান্ত্রিক সমাজে শোষিত হয়, আর সেই শোষণই সেই বহুকাল ধরে আমাদের সমাজে রয়ে গেছে। এখানেই শেষ। যদি আপনাদের ভালো লাগে এই গল্পটি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।